আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব বেসিক অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 19A। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি বেসিক রয়েছে আমাদের সিভিল প্রসিডিওরে। আমরা জানি যে বাংলাদেশে দুই ধরনের আইন রয়েছে, একটি হচ্ছে প্রসিডিউরাল ল আর একটি হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। প্রসিডিউরাল লটি কি? প্রসিডিউরাল লটি হচ্ছে কার্যপদ্ধতি নির্ধারণ আইন, অর্থাৎ এই আইন দ্বারা আমরা বুঝতে পারবো কি করে কিভাবে কোন বিধিনিষেধ বা কিভাবে কোন রায় প্রদান করা হচ্ছে বা কাকে কোন ধরনের সাজা দেওয়া হতে পারে বা কিভাবে দেওয়া হতে পারে সেই পদ্ধতি বা কার্যপদ্ধতি নির্ধারণ। সাবস্ট্যান্টিভ লটি কি? সাবস্ট্যান্টিভ লটি হচ্ছে অপরাধের ধরন বর্ণনা করা থাকে, অধিকার আদায় বা কি দায় ইত্যাদি সম্পর্কে আলোচনা করা থাকে সাবস্ট্যান্টিভ লতে। তাহলে আমরা বলতে পারি প্রসিডিউরাল ল, সিপিসি হচ্ছে একটি প্রসিডিউরাল ল, এবং সাবস্ট্যান্টিভ ল যদি চিন্তা করি তাহলে পেনাল কোড হচ্ছে একটি সাবস্ট্যান্টিভ ল। এই আইনটি কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। এই আইনের ধারা রয়েছে মোট 158টি। তার মধ্যে 157 নং ধারাটি অমিটেড বা বাতিল রয়েছে এবং 158 নং ধারাটি রিপিলড। এই আইনের আদেশগুলো সংশোধনযোগ্য, তাই এই আইনের আদেশ এবং ধারাগুলো বিভক্ত করে রাখা হয়েছে, যার কারণে আমরা দেখতে পারি যে এই আইনের আদেশ রয়েছে মোট 51টি এবং তফসিল রয়েছে 5টি, এবং এই তফসিলেই এই 1 নং তফসিলেই অর্ডার এবং রুল সম্পর্কে বর্ণনা করা রয়েছে, এবং 3 নং তফসিলে আর আলোচনা করা হয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টর নিয়ে। এই বেসিকগুলো মূলত আপনাদের এমসিকিউর জন্য যথেষ্ট পরিমাণ গুরুত্ব রাখে। অবশ্যই আপনারা এই বেসিকগুলো ভালো করে মনে রাখবেন, আপনাদের এমসিকিউর জন্য যথেষ্ট পরিমাণ কাজে দিবে। চলুন প্রথমে দেখে নিই বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্যতে বলা আছে পার্লামেন্টের রুল মেকিং পাওয়ার রয়েছে, তাই এর অর্ডার এবং রুল অ্যামেন্ড করা যায়, অর্থাৎ সিআরপিসির যে রুল এবং অর্ডার আছে এই অর্ডার এবং রুলগুলোকে কি করা যায়? সংশোধন করা যায়। তার কারণ হচ্ছে পার্লামেন্টের রুল মেকিং পাওয়ার রয়েছে, এই রুল মেকিং পাওয়ার দ্বারাই সিআরপিসির অর্ডার এবং রুলগুলো সংশোধিত হয়ে থাকে। এখন চলুন দেখি আমরা অর্ডার কি। হোয়াট ইজ অর্ডার? ধারা 2 এর 14 বলে যে আদেশ সাময়িকভাবে দেওয়া হয় তাকে অর্ডার বলে। অর্থাৎ আমরা বুঝতে পারছি আদালত কর্তৃক যে আদেশ দেওয়া হবে সেটি যদি সাময়িক কোনো অর্ডার হয়ে থাকে বা আদেশ হয়ে থাকে তাহলে সেটিকে আমরা কি বলবো? শুধুমাত্র অর্ডার বলবো, কোনো জাজমেন্ট বা ডিক্রি নয়। যেমন টেম্পোরারি ইনজাংশন। তাহলে এখন চলুন দেখি জাজমেন্ট বা ডিক্রি কি। ডিক্রি ধারা 2-এর 2-এ বলা আছে আদালত কর্তৃক চূড়ান্তভাবে যে আদেশ দেওয়া হয় তাই হচ্ছে ডিক্রি। অর্থাৎ আদালত যখন চূড়ান্তভাবে কোনো একটি বিষয় সম্পাদন করে ফেলবে এবং আদালত সেগুলো লিখিতভাবে বর্ণনা করতে পারবেন, সেই বিষয়গুলো ডিক্রি হিসেবে পরিণত হবে, এবং ডিক্রির এই বিস্তারিত বিষয়সমূহই হবে জাজমেন্ট। তাহলে চলুন এবার দেখে নিই ডিক্রিতে যেসব বিষয় সম্পৃক্ত অর্থাৎ ইনক্লুড থাকে আর যেসব বিষয় এক্সক্লুড হয়। ইনক্লুড কি কি থাকতে পারে? রিজেকশন অফ প্লেইন্ট এবং 144-এর আদেশ। রিজেকশন অফ প্লেইন্ট আর 144-এর আদেশ অবশ্যই ডিক্রিতে ইনক্লুড থাকবে, অর্থাৎ এগুলো ডিক্রির অংশ। আর এক্সক্লুড হবে কি? ডিসমিসাল অফ ইফোর্ট অ্যান্ড অর্ডার 43-এর অ্যাপিলেবল অর্ডার, যা ডিক্রি হয় না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যেগুলো অ্যাপিলেবল অর্ডার সেগুলো কখনো কি হয় না? ডিক্রি হয় না। আমরা এখন দেখে নিব দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সেকশন 3 ক্লাসেস অফ সিভিল কোর্টস, অর্থাৎ সিভিল কোর্টসে কয় ধরনের জাজেস রয়েছে বা জাজ কোর্ট রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, এই 5 ধরনের জাজ কোর্ট রয়েছেন আমাদের সিভিল কোর্টসে, এবং এই 5 ধরনের জাজ কোর্টে 5 ধরনের জাজ রয়েছেন। এখন আমরা দেখে নিব জুরিসডিকশন ডিভাইডেড ইনটু ফলোইং ক্যাটাগরিজ। আমাদের জুরিসডিকশনটি মেইনলি 4টি ক্যাটাগরিজে বিভক্ত করা আছে। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট ম্যাটার, সেকেন্ড হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, থার্ড হচ্ছে পিকুনারি জুরিসডিকশন, ফোর্থ হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। সাবজেক্ট ম্যাটার কি? সাবজেক্ট ম্যাটার হচ্ছে মামলার বিষয়বস্তু কি। মামলার বিষয়বস্তু যখন কোনো মামলা দায়ের করা হবে সেই মামলাটির বিষয়বস্তু অবশ্যই সিভিল নেচারের হতে হবে। অরিজিনাল জুরিসডিকশন, আমরা যে জাজ কোর্ট গুলো দেখেছি সেখানে যে জাজেসগণ থাকবেন তাদের কার কার অরিজিনাল জুরিসডিকশন পাওয়ার রয়েছে সে সম্পর্কে আলোচনা করা আছে অরিজিনাল জুরিসডিকশনের।
পিকুনারি জুরিসডিকশনে বলা আছে আর্থিক এখতিয়ার সম্পর্কে, যে জাজেসগণ রয়েছেন তারা কি পরিমাণ মূল্যে আহ যে মামলাগুলো দায়ের হবে, তারা কোন ধরনের মামলা গ্রহণ করতে পারবেন বা বর্জন করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করা আছে পিকুনারি জুরিসডিকশনে, যা আমাদের রয়েছে সেকশন 6 এ। টেরিটোরিয়াল জুরিসডিকশন অর্থাৎ আঞ্চলিক এখতিয়ার। আমাদের যে জাজেসগণ আছেন সে জাজেসগণ কোন কোন এলাকা ভিত্তিক তারা তাদের এখতিয়ার প্রদর্শন করবেন, বা কোন কোন এলাকা ভিত্তিক তারা হচ্ছে নিয়োগপ্রাপ্ত হবেন সে সম্পর্কে বলা আছে টেরিটোরিয়াল জুরিসডিকশনে। এখন আমরা দেখে নিব যে 5 ধরনের জাজেস আমরা দেখলাম, সে জাজেসদের পিকুনারি জুরিসডিকশন অর্থাৎ আর্থিক এখতিয়ার সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ডিস্ট্রিক্ট জাজ কোর্টের আর্থিক এখতিয়ার হচ্ছে 5 কোটি টাকা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের 5 কোটি টাকা, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের 25 লাখ থেকে আনলিমিটেড মানে অসীম ক্ষমতা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ 15 লাখ থেকে 25 লাখ টাকা, অ্যাসিস্ট্যান্ট জাজ 0 থেকে 15 লাখ টাকা। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যখন মামলাটি সর্বপ্রথম দায়ের হবে তখন মামলাটি যদি 15 লাখ টাকার মধ্য হয়, অর্থাৎ 14,90,000 টাকা এরকম যদি হয়, তাহলে মামলাটি সর্বপ্রথম দায়ের করতে হবে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে মামলাটি 20 লাখ টাকার মধ্যে রয়েছে, তখন মামলাটি চলে যাবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে। কিন্তু মামলাটি গ্রহণ করবেন অবশ্যই অ্যাসিস্ট্যান্ট জাজ। তারপর যদি দেখা যায় যে মামলাটির আহ নির্ধারিত মূল্য তা 25 লাখ টাকার উপরে, তখন সে মামলাটি বিচার বিবেচনা করবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এবং ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 5 কোটি টাকা মূল্যমানের মামলা পর্যন্ত তারা মামলা দেখে থাকেন, এবং এদের আপিলেট ক্ষমতা রয়েছে। এরা চাইলে আপিল শুনানিও করতে পারেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে যে আপনারা ভালো করে অবশ্যই এই বেসিক গুলো পড়ে নেবেন, কারণ এই বেসিক গুলো থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ এসে থাকে পরীক্ষায়। তো আশা করি আপনারা এটি ভালো করেই আয়ত্তে নিবেন। ধন্যবাদ।